সিপিএম মাত্রই খালি মামলা, ওদের মামলা পোকায় কেটেছে, ওরা খালি মামলা করে দিচ্ছে, যাকে পাচ্ছে যাকে দেখছে তার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। কি ক্লিয়ার করবো? যদি রাজন্যা 21-এর আগে বিধানসভায় বিজেপির যে যোগাযোগ করেও থাকে, তাহলে আজকে রাজন্যা তৃণমূলে কি করছে? বিজেপিতে থাকতে পারতো। সেই সময় তো রব উঠেছিল বিজেপি নাকি বিশাল কিছু একটা করে ফেলবে, বিশাল, এবার বিজেপি ক্ষমতায় চলেই আসছে। রাজন্যা কি তৃণমূলে কি করছে? রাজন্যা 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের কথা বলছে। আমার মনে হয় যে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে যে হয় না, ভুয়ো তথ্য ছড়াতে ছড়াতে এমন একটা সময় চলে আসবে যখন পুরো দলটাই ভুয়ো হয়ে যাবে বিজেপির। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। প্রেমের প্রস্তাব তো ওরকমভাবে কেউ জানায় না, মানে ওরকমভাবে তো কেউ দেয় না। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। অনেক অভিনয় জগতের কলাকুশলী রয়েছে যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না। টিকিট পাওয়াটা উদ্দেশ্য নয়। আমার মনে হয় যে অনেকেই হয়তো এটা দাগিয়ে দেবেন, অনেকেই বলবেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। বিশ্বাস করুন, এই প্রসঙ্গটাও যারা তুলছে তাদের বক্তব্যেও কিচ্ছু এসে যায়। যদি কেউ স্লোগান চোর বলে তাতে আমার কিচ্ছু এসে গেল না, কিন্তু যারা আমাকে স্লোগান চোর বললো তারা তাদের রাতের খাওয়া ঘুম ত্যাগ করে, নাওয়া ত্যাগ করে শুধুমাত্র একটা মানুষকে কিভাবে নিচে নামাতে হয় তার পরিকল্পনা। মার্ক্সবাদ কি এবং মার্ক্সের কি আদর্শ ছিল সেটা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেউ সঠিক ব্যবহার করতে পারে, সেটা মমতা। আপনারা দেখছেন আইএন নিউজ, আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ রাজন্যা হালদার। দিদি, প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে রাজনৈতিক প্রশ্নে তো আসবই, কারণ রাজন্যাকে সবথেকে বাংলার মানুষ যে বিষয়টির জন্য চেনে সেটা আমার মনে হচ্ছে রাজনীতিই হবে, এবং 21শে জুলাইয়ে সেই বক্তব্য সেটা সম্পর্কে আমরা আসবো। কিন্তু তার আগে নতুন একটি বিষয় সামনে এসছে, সেটা হচ্ছে রাজন্যা হালদার রাজনীতির জগৎ থেকে অভিনয়ের জগতেই প্রবেশ করেছেন এবং 1945, আমি যদি খুব ভুল না করে, একটি মুভি বেরোচ্ছে, সেখানে মুখ্য চরিত্রে আপনি অভিনয় করছেন। না, মুখ্য চরিত্রে নই, তবে সেই সিনেমাটিতে, সেই চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করেছি। আমি সবাইকে বলবো যে আসুন সিনেমাটি দেখুন। আমাদের কলকাতা নজরুল তীর্থে চলছে 3:45 থেকে শো, এবং শিলিগুড়িতে চলছে আইনক্সে, মাটিগাড়া, সিটি সেন্টার, ভেগা মল, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, গৌহাটি, সিকিম, বিভিন্ন জায়গায় চলছে। দেখুন, সকলে উপভোগ করুন। একটি নেপালি পরিবারকে কেন্দ্র করে, গোর্খা পরিবারকে কেন্দ্র করে নেপালি ভাষায় তৈরি চলচ্চিত্র, বাংলা সাবটাইটেল রয়েছে। এবং পাহাড়ের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রথম আমাদের কোনো বাঙালি চলচ্চিত্রকার, কোনো পরিচালক সেই সিনেমাটি নির্মাণ করেছে। তো অন্য স্বাদের গল্প, স্বাধীনতার এক অন্য গল্প। তো আমার মনে হয় সেটা সবাই দেখা উচিত। 26শে জানুয়ারি রিলিজ করেছে ইতিমধ্যে। তো এইটা হচ্ছে বিষয় সিনেমাটি। আচ্ছা, এটা আপনার পাহাড়েরকে কেন্দ্র করে এরকম একটা হ্যাঁ, পশ্চিমবঙ্গের পাহাড়কে কেন্দ্র করে তৈরি সিনেমা। তো সেখানে দাঁড়িয়ে এই যে বাংলা ভাগ বা পাহাড়ে যেখানে বিজেপির রাজত্ব চলছে বলতে গেলে, লোকসভা ভোটের যদি আমরা ফলাফল দেখি, সেখানে দাঁড়িয়ে কোথাও একটা রাজনৈতিকভাবেও একটা কোনো বিষয় রয়েছে বা চিন্তাভাবনা, হিসাব কষেছে রাজন্যা হালদার? না, আমার মনে হয় এত হিসেব কষে হয়নি। যখন এই যাদেরকে কেন্দ্র করে আজকে সিনেমাটা তৈরি হয়েছে, পুতেলি তামাং, হেলেন লেপচান, অর বাহাদুর, তারা এত রাজনীতির অঙ্ক কষে কিন্তু সেই সময় দেশের জন্য প্রাণ বলিদান দেননি এবং দেশের জন্য এগিয়ে আসেননি, লড়াই করেননি ব্রিটিশদের বিরুদ্ধে। তো আমরাও এত হিসেব কষে করিনি। পাহাড়ি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো সিনেমা এখনো পর্যন্ত হয়নি। মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে আমরা দেখতে পাবো যে পাহাড়ের গোর্খাদেরকে নিয়ে, তাদের স্বাধীনতার গল্পকে নিয়ে, শুধুমাত্র তাদের স্বাধীনতাকে নিয়ে কোনো সিনেমা কিন্তু হয়নি। তো সেই জন্যেই এই সিনেমাটি একদম পাহাড়েরই ঘরানায় তৈরি, পাহাড়ের বিভিন্ন সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি এবং পাহাড়কে নিয়ে তৈরি। আর যে বিষয়টি বললেন যে বিজেপির আধিক্য, না, আমি মনে করি না বিজেপির আধিক্য, সিপিএমের আধিক্য, তৃণমূলের আধিক্যর ওপর এই সিনেমাটি নির্ভর করছে। আমি বিশ্বাস রাখি যে বিজেপি বলেছিল একসময় গোর্খাল্যান্ড হবে, সেই ভাবনাকে ভেঙে চুরমার করে, তছনছ করে এই সিনেমা তৈরি হয়েছে। এবং এই সিনেমা প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গের পাহাড়, পশ্চিমবঙ্গের মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই পুতলি তামাংও একজন ছিলেন এবং তিনিও স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন তো থাকেই, যখন বারবার এই কথা বলা হয় যে
উত্তরবঙ্গ বা পাহাড় বঞ্চিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তাদের উত্তরবঙ্গের যারা নেতৃত্ব ছিলেন, স্বাধীনতা সংগ্রামী যারা আত্মবলিদান দিয়েছেন, তাদেরকে চর্চায় আনা হয়নি বা সামনে নিয়ে আসা হয়নি। এটাও তো একটা বঞ্চনার ক্ষেত্র। আমি যখন এই সিনেমার আমাকে একটা বিশেষ চরিত্রে ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী, তিনিও আমাদেরই মানে খুব পরিচিত নতুন ডিরেক্টর, তো তিনি যখন আমাকে বললেন যে এরকম একটা চরিত্র অভিনয় করতে হবে, আমি একজন স্বাধীনতা সংগ্রামী চরিত্র অভিনয় করেছি, তখন আমরাও একটু পড়াশোনা করেছিলাম এবং প্রান্তিক ইতিমধ্যে প্রায় 2-2.5 বছর পড়াশোনা করে তারপর সিনেমাটি তৈরি করেছে। তো সেখানে আমরা দাঁড়িয়ে জানতে পারি যে এই যে প্রশ্নটা আপনি করলেন যে আগে আমরা জানতাম না, পাহাড়ের মানুষও ইনফ্যাক্ট আমাদের জেনারেশন বলুন বা নতুন প্রজন্ম বলুন, টিনেজ যাদেরকে বলি, তারাও ইনফ্যাক্ট জানতো না যে পুতলি তামাংয়ের এত বড় একটি অবদান রয়েছে ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির নেতৃত্বে 1942 সালে, সেটা পুতলি তামাং পাহাড়ে নেতৃত্ব দিয়েছিলেন, তারাও জানতেন না। গান্ধীজিকে বা বাপুজিকে সেখানে নিয়ে আসার একটা বড় ভূমিকা। হ্যাঁ, মানে বাপুজির আদর্শকে পাহাড়ে যিনি ইন্ট্রোডিউস করাচ্ছেন, পাহাড়ে যিনি আদর্শকে নিয়ে আসছেন, তার নাম পুতলি তামাং। সেটা পাহাড়ের নতুন প্রজন্মও জানতো না। তো আমার সব থেকে এই সিনেমাটি করতে গিয়ে এখানেই বেশ ভালো লেগেছে এবং বেশ হয় না যে একটা গুজবাম্পস হয় বা একটা অন্যরকম অনুভূতি, যেখানে আমি দেশের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়। এখানেই ভালোবাসাটা তৈরি হয়েছে যে যে চরিত্রকে বিস্মৃতির পাতায় সমগ্র ভারতবর্ষ থেকে আমরা যে চরিত্রগুলোকে, পাহাড়ে যে চরিত্রগুলোকে আমরা বিস্মৃতির পাতায় ফেলে দিয়েছিলাম, তাদেরকেই পরিচালক প্রান্তিক চক্রবর্তী তুলে ধরে এনেছেন। এটা খুব ভালো লেগেছে আমার। একদমই, আমাদের তরফ থেকেও সাধারণ মানুষ বা দর্শকদের এবং রাজন্যাকে যারা ভালোবাসেন তাদের কাছেও, এবং যারা ভালোবাসেন না তাদের কাছেও বলবো যে অবশ্যই দেখে আসবেন। রাজন্যা অভিনয়ের জগতে নতুনভাবে পা দিয়েছেন এবং সেখানে তো অবশ্যই বিশ্লেষণ বা সমালোচনা করার জন্য হলে অবশ্যই আমি এটা একদম স্পষ্টই বলছি, মানে আমাকে ভালোবেসে দেখতে যেতে হবে এরকম বিষয় নয়। আমার মনে হয় যে 26শে জানুয়ারি যে সিনেমাটি রিলিজ পেয়েছে 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্স, সেখানে যারা আমরা সমতলের মানুষ, যারা বাঙালি, তারা পাহাড়কে ভালোবাসি এবং অবশ্যই যে স্বাধীনতার ভাগ আজকে আমরা সবাই লুটেপুটে আনন্দ করে নিচ্ছি, সেই স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর যতটা অবদান রয়েছে, ক্ষুদিরাম বসুর যতটা অবদান রয়েছে, মাতঙ্গিনীর যতটা অবদান রয়েছে, কোথাও গিয়ে কোনো অংশে পুতলি তামাং, হেলেন লেপচা, নরবাহাদুর কিংবা এই সিনেমায় দেখানো চরিত্র মনমায়া কিংবা তার দাদাজির অবদান কম নেই, বা এই সিনেমায় দেখানোটি চরিত্র শিবা, তার অবদান কম নেই। তা আমি বলবো যে আমাদের স্বাধীনতার যে আস্বাদ, সেই আস্বাদটুকু উপভোগ করার জন্য অন্তত গিয়ে দেখুন। আর এটা আমি এরকম বলছি না যে সিনেমাটা সবার ভাল লাগবে, সবার খারাপ লাগবে, অবশ্যই ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে সিনেমা, কিন্তু এটার ধরনটা একটু অন্যরকম, আর্ট ফিল্ম ঠিক নয়, কিন্তু এর মধ্যে মননের, চেতনের অনেক জায়গা আছে, চিন্তনের অনেক জায়গা আছে, তো সেই চিন্তাটা অবশ্যই কার্যকরী হোক। একদমই। আমরা পরবর্তী প্রশ্নে আসব। রাজন্যা হালদারকে সবথেকে বেশি যে বিষয়টায় পরিচালিত মানে জনপ্রিয় করে তুলেছিল সেটি হচ্ছে 21-এর যে সভা, সেই সভা থেকে রাজন্যার সেই ভাষণ এবং পাশে কে আছেন, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই পথ চলা। কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের মনেও একটা প্রশ্ন থেকে যায় যে রাজন্যা সেই যে প্রচারটা পেয়েছিলেন সেটা ধরে রাখতে পারেননি বা কোথাও একটা হারিয়ে যাচ্ছেন হয়তো, এরকম। তার কারণ হিসেবে অনেকে বলছেন যে প্রথমে যে আপনার যে স্লোগানটা ভাইরাল হয়েছিল বা যার জন্য এত চর্চা বিতর্ক, সেখানে দাঁড়িয়ে প্রথমেই একটা শব্দ বা একটা আক্রমণ আপনার দিকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে স্লোগান চোর। তো সেটার কোনো এটা আমি বলছি যে ওই হয় না অনেক সময় কিছু মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায়। স্লোগান চোর, কেউ মানে বিভিন্ন রকমের আখ্যা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীকে, সহযোদ্ধাকে আমার এবং আমার যারা নেতৃত্বরা রয়েছেন, যারা বয়সে বড় গুরুজন নেতৃত্ব, তাদের প্রত্যেককে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং কত রকমের নোংরা নোংরা কুমন্তব্য করা হয়েছে, কুরুচিকর মন্তব্য, মানে অশালীন ভাষা সেখানে। সেই ভাষা আমরা ভদ্রবাড়ির ছেলেমেয়েরা কখনো প্রয়োগ করতে হয়তো পারবো না, এরকম ভাষা। তাতে রুচি কার নামলো, কার হীন রুচির পরিচয় পাওয়া গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? না, যারা সেই শব্দগুলো প্রয়োগ করলো তাদের।
আমাকে যদি কেউ স্লোগান চোর বলে তাতে আমার কিচ্ছু এসে গেল না, কিন্তু যারা আমাকে স্লোগান চোর বলল তারা তাদের রাতের খাওয়া ঘুম ত্যাগ করে নাওয়া ত্যাগ করে শুধুমাত্র একটা মানুষকে কিভাবে নিচে নামাতে হয় তার পরিকল্পনা করলো। তাতে আমার কি কিছু এসে গেল? আমি তো দিব্যি খাচ্ছি দাচ্ছি, রাত্রে ঘুমাচ্ছি, দিব্যি রয়েছি। এবং আমার তো মনে হয় যে সাধারণ মানুষের পাশে তারা যতটা না পৌঁছাতে পারবে তার থেকে বেশি আমি পৌঁছাতে পারবো। কেন জানেন তো? আমি সৎ পথে রয়েছি তাই। আমার বিরুদ্ধে একটা অসৎ কোনো কাজ করার প্রমাণ আজ অব্দি দেখাতে পারবে না কেউ। রাজন্যাকে চাল চোর চাকরি চোর বলতে পারবে না বলেই তো স্লোগান চোর বলা হচ্ছে। রাজন্যাকে অন্য কিছু আখ্যা দিতে পারবে না বলে একটা কিছু দাগিয়ে তো বললাম না, তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচে অব্দি আমার প্রত্যেক নেতৃত্বকে বলুন, সহযোগিতা করুন, সবাইকে চোর আখ্যা দেওয়া হয় উইদাউট এনি রিজন। এবং আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, যারা এই আখ্যা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি কোন যোগ্যতায় বা কোন ক্ষমতায় এই আখ্যাটা দিচ্ছেন, তারাও কিন্তু বলতে পারবে না। ইনফ্যাক্ট যারা এই কথাগুলো বলছে না তারাও হয়তো তাদের যোগ্যতাটা প্রমাণ করতে পারবে না। আমার বক্তব্য সেখানেই, আগে আপনি সমালোচনা তখনই করবেন যখন আপনি সেই সমালোচনা করার জায়গাটা অতিক্রম করে যাবেন। আজকে আমার সমালোচনা কেউ তখন করবে যে আমার থেকে বড় হবে, আমার থেকে ক্ষমতায় বড় হবে, যোগ্যতায় বড় হবে, আমার থেকে তার সব গুণের দিক থেকে বড় হবে, গুণাবলীর দিক থেকে বড় হবে। সে আমার সমালোচনা করুন, আমি মাথা নত করে নেব। কিন্তু যে আমার সমালোচনা করবে, যার নিজের কোনো ঠিক নেই, যারা নিজেদের আদর্শকে ঠিক রাখতে পারে না, যাদের আদর্শের কোনো ঠিক নেই, তারা যদি এসে সমালোচনা করে, আমার তো নেওয়ার কোনো দূর দূরান্তে প্রশ্নই আসে না। ইনফ্যাক্ট আমি বদার্ড নই। একদম। আমরা এর পরবর্তী প্রশ্নে আসবো। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে প্রচারের আলো আসা এবং তারপরে বড় অ্যাসাইনমেন্ট হিসেবে যাদবপুরকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরা, সেখানে গিয়ে কি রাজন্যা যে পোশাক ছেঁড়ার পরে বিতর্ক তৈরি হলো এবং রাজন্যা সেখান থেকেও ফুটেজ নেওয়ার চেষ্টা করলো, তার গোটাটাকে কি ব্যর্থ হয়েছে? ফুটেজ নেওয়ার চেষ্টা আমার মনে হয় না আমাকে করতে হয়েছে। এবং বিষয়টি এমন একটি সেন্সিটিভ বিষয় ছিল, সংবেদনশীল বিষয় ছিল, যেখানে আমার মনে হয় যে প্রত্যেকটি বাড়ির বাবা মা, সে যে কোনো দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে তারাও শিউরেই উঠবে, এরকম একটি ঘটনা ছিল। যে ঘটনা বাংলা সেটা নিয়ে একদমই তাই। এবং সেই ঘটনার বিরুদ্ধে গিয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। প্রতিবাদ জানানোর সময় এমন আক্রমণ আমাদের দিকে ছুটে আসে, যে আক্রমণ আপনারা সবাই দেখতে পেয়েছেন, কিভাবে অকথ্য অত্যাচার করা হয়, মারা হয়, আমাদের জামা ছিঁড়ে দেওয়া হয়, বিভিন্ন বিষয় আপনারা সবাই দেখতে পেয়েছেন। কিন্তু আমি একটা কথা, এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলবো, পরেও বলবো, যে যা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে সেটা ফুটেজ খাওয়ার জন্য ঘটেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তার বাবা মার সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়, তাদের হাহাকার এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কমিটি, সেই অ্যান্টি র্যাগিং কমিটি বা র্যাগিংয়ের তদন্ত কমিটি, তারা এখনও পর্যন্ত রিপোর্ট দিতে পারেননি। আপনারা জানেন দর্শকরা। এবং সেই রিপোর্টটা দিতে পারেনি বলে এখনো পর্যন্ত প্রশাসনিক যে ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেটা স্থগিত রয়েছে শুধুমাত্র ওই রিপোর্টটার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তাহলে আপনারাই বিচার করুন, আজকে যদি আপনাদের ঘর থেকে এরকম একজন সন্তান চলে যেত, অকাল প্রয়াণ সেই সন্তানের, এবং তার বিচার ব্যবস্থা থমকে রয়েছে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিয়ন পরিচালিত, একটা বাম আদর্শ পরিচালিত শিক্ষক সংগঠন এটা তদন্ত রিপোর্ট দিতে পারছে না বলে, তাহলে আপনাদের মনের অবস্থা কী হতো? আমার আন্দোলন যদি ফুটেজ হয় তাহলে 100 বার ফুটেজ, কিন্তু আমার আন্দোলন সেই সময়ের জন্যে হলেও কিছুটা হলেও অবশ্যই সেই বাবা মাকে তার সন্তানের জাস্টিসের পথে কিছুটা তো মুখ দেখিয়েছিল। এটা তো আপনি ঠিকই বলেছেন, এবং গোটা বাংলা কিন্তু এই নিয়ে সমালোচনাও করেছিল। কিন্তু তার সঙ্গে আমার প্রশ্নটা একটু অতি রাজনৈতিকও বলতে পারেন, কারণ আমার প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যাসাইনমেন্ট তৃণমূলের তরফ থেকে আপনাকে যদি দেওয়া হয়ে থাকে যাদবপুরের, সেটা কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে বলে কি পরবর্তীতে আর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি যে ওখানে যাও, ওখানে গিয়ে এই সংগঠন বিস্তারে কাজ করো বা তৃণমূলের হয়ে প্রচার করো, এটা করো ওটা করো? কারণ এখন আপনি বললেন যে এখানে রিপোর্ট দেওয়া হচ্ছে না, তো আন্দোলনের পথ তো এখনও খোলা আছে, তাহলে তৃণমূল ছাত্র পরিষদকে কোথায় দেখা যাচ্ছে? না, অবশ্যই আন্দোলনের পথ এখনও খোলা আছে এবং রিপোর্ট দেওয়া যাচ্ছে না। মানে রিপোর্টের জন্য আমরা এখনও পর্যন্ত বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে গেছি। আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার যে প্রসঙ্গ আসছে, আমি ইতিমধ্যেই কিন্তু 2023 সালের এপ্রিল মাসের একটি এআইটিসির পেজ থেকে একটি লিস্ট বেরোয়, এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি এরকমটা নয়। তৃণমূল কংগ্রেস
একটি দল, যেই দলে সর্বস্তরের কর্মীদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সেই কোথাও গিয়ে তাদেরকে মানে আটকে রাখার জায়গা থাকে না, কণ্ঠরোধ করার জায়গা থাকে না, কাজ না করতে দেওয়ার জায়গা থাকে না, সবাইকে অবাধ বিচরণের জায়গা দেওয়া হয়। এবং আপনি যে প্রসঙ্গটি তুললেন, অবশ্যই এখনো পর্যন্ত কেন বন্ধ রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কারেন্ট স্টুডেন্ট নই, কিন্তু তবুও আমি আমার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী হিসাবে, তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হিসাবে, যোদ্ধা হিসাবে আমি আমার আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোথাও গিয়ে ভবিষ্যতে বামেদের যে দুর্গ বলা হয় যাদবপুর, সেখানে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ দখল নেওয়া বা সেখানে কর্তৃত্ব স্থাপন সম্ভব হবে? নিশ্চয়ই হবে, কেন হবে না। মানে আজকে যে বামেরা তাদের আদর্শ দুর্গ বানানোর চেষ্টা করেছে, সেটা আদর্শ তো নয়, বরং উল্টে তার মধ্যে দেখা গেছে যে ওই যে হয় না ঘুঘুর বাসা, উইয়ের বাসা, ওরকম ব্যাপার হয়ে গেছে। ওখানে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন রকমভাবে, এই তো আজকেও আমি খবরে দেখলাম, আজকেও জানতে পারলাম, যেহেতু আমি এই মুহূর্তে স্টুডেন্ট নই ইউনিভার্সিটির, তো আমি বাইরে থেকে জানতে পারছি এবং জানতে পারলাম যে আজকেও বিভিন্ন ছাত্র মৃত্যুর ক্ষেত্রে এই র্যাগিংয়ের একটা ইন্ধন দেওয়ার একটা যে প্রবণতা, সেটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে র্যাগিং, এবং একটা ম্যাল প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে র্যাগিং, সেটার জন্য হয়তো সাধারণ ছাত্রছাত্রীদেরও গর্জে উঠতে হবে। এবং সাধারণ ছাত্রছাত্রী যদি শুভবুদ্ধি সম্পন্ন হয়, নিশ্চয়ই তারা তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে নতুন পথ দেখবে, নতুন মুখ দেখবে। এখন তো হাত ধরছে না তৃণমূল ছাত্র পরিষদ, তাহলে তারা শুভবুদ্ধি সম্পন্ন নয়? এটা আমরা ভোট না হলে বুঝতে পারবো না। ভোট হলে আমরা বুঝতে পারবো সবাই ফ্রন্ট ফেসে এসে খেলে না, সবাই ক্রিজে এসে খেলে না। কেউ কেউ থাকে যারা বাইরে থেকে চিয়ার আপ করে, এবং আমি ভোট এলে আমি আশাবাদী নিশ্চয়ই তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ভালো ফলাফল করবে। একদমই। আমরা যখন অ্যাসাইনমেন্টের প্রসঙ্গ তুললাম, তখন দিদি একটা কথা বললেন যে ডায়মন্ড হারবারে বা দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। তো যখন জেলায় চলে আসলাম আমরা আলোচনায়, তো জেলার একটি বিষয়ে দিদি আলোচনায় আসতেই হচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্রপুর, আপনার বাড়ি থেকে একদম কাছে। সেখানকার যে মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, শিক্ষকদেরকে কীভাবে কিল লাথি ঘুষি মারা হচ্ছে, বই খাতা, আমি গোটা ঘটনা আপনি জানেন, আমি বিস্তারিত বলছি না। তো এখানটা নিয়ে আপনার প্রতিক্রিয়া একজন ছাত্রী হিসাবে? না, অবশ্যই ছাত্রী হিসাবে আমি এটা বলবো যে একজন শিক্ষকের গায়ে হাত তোলা বা শিক্ষকের বিরুদ্ধে জোর গলায় কথা বলা সেটা উচিত নয়। এই প্রসঙ্গে, নরেন্দ্রপুর প্রসঙ্গে অবশ্যই নিশ্চয়ই সেটা উচিত হয়নি। তবে আমি একটা বিষয় খুব মনে করে কঠোরভাবে মানি, যে আজকে শিক্ষকদেরকে যেরকম অত্যাচার করা উচিত নয়, শিক্ষকদের গায়ে হাত তোলা উচিত নয়, এটা কিন্তু একদমই নরেন্দ্রপুর প্রসঙ্গ নয়, এটা একদমই একটা সার্বিক প্রসঙ্গ অনুযায়ী বলছি আমি। ঠিক সেরকমই শিক্ষকদেরও কোথাও না কোথাও গিয়ে বায়াসনেস কাটানোটা খুব প্রয়োজন। বায়াসড হয়ে গিয়ে কোনো কিছু না বলা, এটা হয় দেখি পক্ষপাত দুষ্ট না হওয়াটাই উচিত, বাঞ্ছনীয় শিক্ষকদের ক্ষেত্রে। শিক্ষকদের কোনো আদর্শ, ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, কিন্তু সামগ্রিক সমষ্টিগত আদর্শ থাকতে পারে না, এবং তারা কোনো আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে ছাত্রছাত্রীর মান নির্ণয় করতে পারে না। যেটা আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলুন, যেগুলো তথাকথিত বাম দুর্গ হিসেবে প্রচলিত, সেখানে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদ বা অন্যান্য দলের যে কেউ সেটা খুব ভালোভাবে ফেস করেছে। তারা যদি সিপিএম মাইন্ডেড না হয়, সিপিএম না হয়, তাহলে সেটা খুব 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 সন্তর্পণে তাদেরকে পদক্ষেপ নিতে হয়েছে বা পা ফেলতে হয়েছে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটাই বলতে পারি আর কি, এই জায়গাটাতেই আসতে পারি। আমার প্রশ্নটা হচ্ছে এটা নিয়েই আর একটু জানতে চাইবো যে আপনার বাড়ির পাশে এরকম একটি ঘটনা ঘটলো, আপনি তৃণমূল ছাত্র পরিষদের একজন পরিচিত মুখ নেত্রী, সেখানে দাঁড়িয়ে এই যে শিক্ষকদের মারা হলো এই ঘটনাকে, এবং তারপরে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হলো, কেউ গ্রেপ্তার এখন পর্যন্ত আমি যতটা জানি লাস্ট আপডেট অবধি এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তো এখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা যাতে গ্রেপ্তার হয় যারা ঘটনা ঘটেছে, সে দাবি তো? না, অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং আমার মনে হয় যে এটা একটা বিচারাধীন বিষয়। এখনো পর্যন্ত গ্রেপ্তারি সেই কার্য প্রক্রিয়াটি চলছে যতদূর আমি জানি, খোঁজ নিয়েছি, এবং আমার মনে হয় নিশ্চয়ই যদি কেউ দোষী থাকে, এবং অবশ্যই যদি সেটা দেখাই যাচ্ছে যদি কেউ দোষী থাকে নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করা উচিত। এবং সেটা আমার মনে হয় যে সেই দায়িত্বভারটা প্রশাসনিক কর্মকর্তাদের উপর যে ছেড়ে দেওয়া উচিত, সবটা তো নিজেদের হাতে নেওয়া উচিত নয়। এটা একটা বিচারাধীন বিষয় এবং খুবই খুবই লজ্জাজনক বিষয় অবশ্যই, কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে কারণটা কী কারণে ঘটেছে, কেন ঘটেছে, হঠাৎ করে ঘটলোই বা কেন, কোনো ইন্ধন রয়েছে কিনা, কোনো উস্কানি রয়েছে কিনা। অবশ্যই সবটাই বিচার ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত, সবটাই বিচারাধীন বিষয়, সবটা বিচার ব্যবস্থা ঠিক নিশ্চয়ই সঠিক তদন্ত করবে। না, যদি এরকমটা মনে করাও হয় যে যাদেরকে মারা হচ্ছে, যে শিক্ষকদের, তাদের দোষ রয়েছে,
আমি তর্কের খাতিরে ধরে নিলাম বা যে তাদের দোষ রয়েছে ইন্ধন যোগানো হয়েছে, তারপরেও তো একজন শিক্ষক হিসাবে না, আমি তো 100 বার বললাম, আমি তো সামগ্রিকভাবে একটা কথা কিছুক্ষণ আগে বললামই যে দেখুন, নিজের হাতে আইন তুলে নেওয়াটা কখনোই উচিত নয়, কোনো অংশেই কোনো ক্ষেত্রেই উচিত নয়, কোনো সিচুয়েশনেই উচিত নয়। কিন্তু কিছু কিছু সময় না সুধৈর্যের বাঁধ ভেঙে যেতেই পারে, সেটা আমি তো কখনো অস্বীকার করছি না। যেরকম আমিই বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেহেতু আমি খুব ভালোভাবে চিনি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে দেখুন তো, যেই ছেলেগুলো তৃণমূল ছাত্র পরিষদ করে, যেই ছেলেগুলো বাম আদর্শে বিশ্বাসী নয়, তাদের সঙ্গে কি করা হয়েছে, তাদের সঙ্গে শিক্ষকরা কি করে, কতটা নাম্বারের ডিফারেন্স হয়। এমন এমন কোনো বিভিন্ন বিষয় হয়েছে, বিভিন্ন ইন্টারভিউ হয়েছে যাদের চান্স দেওয়া হয় না। আমি একজন নিরপেক্ষ ছাত্রী হিসেবে বলছি, আমি আমার আদর্শ ভুলে গিয়ে বলছি। সুতরাং আমরা তর্কের খাতিরে কখনোই কয়েনের এক পিঠ নিয়ে আলোচনা করতে পারি না, অপর পিঠটাও দেখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে আমরা নিজেদের হাতে আইন তুলে নেবো, অবশ্যই সেটা নয়। কিন্তু অবশ্যই সেটার একটা মানে ধৈর্যের একটা বাঁধ রয়েছে। বাঁধ ভেঙে গিয়ে ওই ঘটনা ঘটেছে বলে মনে হয়? একদমই আমি সেটা মনে করি না, কারণ এটা একটা বিচারাধীন বিষয়। যতক্ষণ না বিচার সম্পূর্ণ হচ্ছে, আমি কি করে এর উত্তর আমি কি করে দিতে পারি? আমার প্রশ্নটা এই থেকে বেরিয়ে তবে ওই একই কেন্দ্রিক থাকবে যে ওখানে প্রায় 900 থেকে 1000-এর মতো স্টুডেন্ট রয়েছে দিদি। আপনার বাড়ি থেকে 10 মিনিট বা 15 মিনিটের দূরত্ব, আমি যদি খুব ভুল না হয় এরকমটাই হবে হয়তো। সেখানে দাঁড়িয়ে এই ঘটনার পর থেকে দেখা যাচ্ছে যে 100 কি 150 স্টুডেন্ট স্কুলে আসছে। তো রাজন্যা তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে এবং একজন এই অত্র এলাকার ছাত্রী হিসাবে বা একজন সচেতক হিসাবে, তো মনে হয় না যে এখানে একটু গিয়ে দেখা উচিত বা তাদের সঙ্গে কথা বলা উচিত? তারাও তো ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা। নিশ্চয়ই আমার পরবর্তী যে অ্যাসাইনমেন্ট অবশ্যই সেরকমই অ্যাসাইনমেন্ট হবে। নিশ্চয়ই আমি গিয়ে কথা বলবো, নিশ্চয়ই দেখবো, এবং যেদিন দেখবো সেদিন আমি ইনস্ট্যান্ট নেশন নিউজকেও ডাকবো এবং আমার সঙ্গে ভাই দুর্জয় নিশ্চয়ই যাবে। একদমই, আমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট কিন্তু রাজন্যার জেনে ফেলেছি, কিন্তু তারপরে আমরা আরেকটি প্রশ্নে আসবো যে এই যে গোটা ঘটনা, যে আপনারা শহীদ মিনারে, শহীদ চত্বরে যে রাজন্যার যে স্লোগান, সেই স্লোগান থেকে শুরু করে যাদবপুরের ঘটনা, এই গোটা বিষয়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যদি শব্দটা আপনার অপ্রিয় হতে পারে, তাও আমি বলছি যে ফুটেজখোর রাজন্যা, চোর স্লোগান, মানে স্লোগান চোর রাজন্যা তো বলা হতোই একটা সময়, তারপর থেকে আর একটা কথা বলা হচ্ছে ফুটেজখোর রাজন্যা। মানে এটা একটু কীভাবে দেখছেন বা কি মনে হচ্ছে, গায়ে লাগছে? না, আমার একদম গায়ে লাগে না এগুলো। আমার তো গায়ের চামড়া খুব মোটা এবং ভালো, তো মানে বেশ আমাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে, একটা বিশেষণ পদ আমার সামনে যুক্ত হয়েছে, আমি খুব গর্বিত তার জন্য। তো আমরা দেখছি যে নতুন নতুন নাম দেওয়া হচ্ছে, কিন্তু আরও তার সঙ্গে সঙ্গে আরও কিছুগুলো নাম কিন্তু অনেকেই দেয়। সেটা হচ্ছে শিল্পী হিসেবেও রাজন্যা সঙ্গীত শিল্পী হিসেবে গান করে, তার সঙ্গে রয়েছে এখন তো অভিনেত্রী হিসেবেও রাজন্যার নামের আগে অভিনেত্রী শব্দটাও থাকবে। অভিনেত্রী মাফ করবেন, আমি অভিনেত্রীটা রাজনীতির ক্ষেত্রে এবং বলতে চাইছি। যাই হোক, তো এই গোটা বিষয়ের পরে স্বাভাবিকভাবে আমাদের রাজনীতি নিয়ে আর কয়েকটি প্রশ্ন করব, সংক্ষেপে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকতে চাইছেন। আপনি একজন যুব নেত্রী হিসেবে, নতুন মুখ হিসেবে রাজনীতি, এটা কেমনভাবে দেখছেন? না, আমি নেত্রী নই, আমি কর্মী মাত্র। তবে অবশ্যই দেখুন, এটা তো বলতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদার মানসিকতা এবং তিনি যে যোগ্য রাজনীতির ক্ষেত্রে, এটা তিনি প্রমাণ করে দিলেন, সাধারণ মানুষের কাছে প্রমাণ করে দিলেন। যেই মাটি তাকে এত কিছু দিয়েছে, সেই মাটিতেই পরবর্তী বিভিন্ন ইলেকটোরাল পলিটিক্সের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে তিনি সেই মাটিকেই বেছে নিলেন। এটা আমার মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার কাছে এটা গর্বের, শিক্ষণীয় বিষয়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমাদের নতুন প্রজন্মকে বলুন, যে কোনো প্রজন্মকে বলুন, এটা শেখার। সেই মাটি থেকে বাইরে বেরোবো না। অবশ্যই সেই যে মাটি তাকে এত কিছু দিয়েছে, এর আগের ভোটগুলোতে এই মাটি কিন্তু তাকে জিতিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মাটি থেকে বেরিয়ে অন্য কোনো মাটিতে যাননি, সেই মাটিতেই রয়েছেন, সেই মাটিতেই কাজ করছেন এখনো পর্যন্ত। কিন্তু তিনি, আপনি যদি নিজে গিয়ে দেখেন ডায়মন্ড হারবার চত্বর বা বিভিন্ন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রিক প্রত্যেকটি বিধানসভাকে যদি আপনি দেখেন, প্রচুর উন্নয়ন হয়েছে। আমি নিজে বলছি, নিজে সেখানে গিয়ে একজন নিরপেক্ষ নাগরিক হিসেবে বলতে পারি, গিয়ে কিন্তু সেখানে উন্নয়ন হয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে তিনি কিন্তু সেই মানুষগুলোকে ভুলে যাননি, যেই মানুষগুলো তাকে ভোট দিয়ে জিতিয়ে এমপি করেছিলেন। তো আমার মনে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখার। তার সঙ্গে এটাই শেখার যে দলের সাধারণ সম্পাদক হিসেবে
রাজ্যব্যাপী যে নির্বাচনী যুদ্ধ এগিয়ে আসছে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবে, এটা না না না, একদমই নয়। কোথায় গুটিয়ে নিয়েছেন? অভিষেক দা তো নবজোয়ার করেছেন, এটা তো নির্বাচনী একটা প্রসেসই বলা যেতে পারে। নবজোয়ার করেছে অভিষেক দা, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আমার যদি টার্গেট একটা নিজস্ব মাটি হয়, তাহলে আমি সেই মাটিতে আমার ম্যাক্সিমাম টাইমটা দেওয়ার চেষ্টা করব। এটা যে কেউ করতে পারে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদার মানসিকতা। তিনি কিন্তু শুধুমাত্র ওই মাটির জন্য করছেন এরকমটা নয়। তিনি দিল্লির ধর্ণা মঞ্চে বুকে দাঁড়িয়ে বলে এসেছিলেন যে নরেন্দ্র মোদী, আপনি যদি দিতে টাকা নিতে না পারেন, আমি নিজের উদ্যোগে অন্তত কিছু জব হোল্ডারদের টাকা দেবো, জব কার্ড হোল্ডারদের, এবং দেওয়া হয়েছে সেটা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দিয়েছেন। তাহলে আপনি ভাবুন না, তাই সেটা কিন্তু তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারের মাটির কাউকে দেননি, বা পার্টিকুলার দক্ষিণ চব্বিশ পরগনার মাটির শুধুমাত্র কাউকে দেননি, সামগ্রিক পশ্চিমবঙ্গে যারা জব কার্ড হোল্ডার ছিলেন তাদের মধ্যে থেকে দিয়েছেন। তাহলে এটাই তো রাজনীতিতে শেখার বিষয়। যুব নেতৃত্ব নিয়ে যখন কথা হচ্ছে, তখন আরেকটি প্রশ্ন থাকবে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা নতুন মুখ আছেন তাদের মধ্যে দেবাংশু, সুদীপ, জয়া, এদের নাম তো অবশ্যই নেওয়া যায়, এবং তারা আলোচনায় তো থাকেনি, তার সঙ্গে সমালোচনায় থাকেন, সেটা অন্য কথা। কিন্তু আমরা যদি ত্রিপুরার ভোটের কথা দিদি, আপনার মনে আছে নিশ্চয়ই, ওই সময়টায় দেখি যে ওখানে গিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসলো। আসার পরে কি হচ্ছে যে না, এই রাজ্যে মানে এই যারা পরিচিত মুখ তাদের কাউকে টিকিট দেওয়া হচ্ছে না, মানে কোনো জায়গায় তুলে ধরা হচ্ছে না। মিটিং মিছিল করো তোমরা, সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো। জয়াকে মাঝখান থেকে অশোকনগরে একটা কাউন্সিলরের পদ দেওয়া হয়েছিল, টিকিট দেওয়া হয়েছিল, জিতেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে গিয়ে কি রাজন্যা এই সূক্ষ্ম হিসাবটা কষে ফেলেছেন যে অভিনেত্রী বা অভিনয় জগৎ থেকে আসলে তাড়াতাড়ি টিকিট পাওয়া যায়, রাজনীতিতে থাকলে এই দেবাংশুদের মতো ঘুরে বেড়াতে হবে, স্লোগান দিতে হবে, অমুক করতে হবে? দুটো হিসাব মিশিয়ে অভিনয়ের থেকে আসলে তাড়াতাড়ি পাওয়া যায়, তার সঙ্গে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে বলে আরও তাড়াতাড়ি পাওয়া যাবে, এই হিসাব কষেই কি সবটা চলছে? অনেক অভিনয় জগতের কলাকুশলী রয়েছে যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না। টিকিট পাওয়াটা উদ্দেশ্য নয়। আমার মনে হয় যে অনেকেই হয়তো এটা দাগিয়ে দেবেন, অনেকেই বলবেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। বিশ্বাস করুন, এই প্রসঙ্গটাও যারা তুলছে তাদের বক্তব্যেও কিচ্ছু এসে যায় না। তবে রাজন্যা হালদার আজকের 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার 2 বছর আগে থেকে জানতো যে এই 1945 নামক সিনেমাটিতে তিনি পুতলি তামাংয়ের চরিত্র অভিনয় করবেন। বিষয়টা সেটা নয় যে বিষয়টা 21শে জুলাইয়ের মঞ্চের পর থেকে হয়েছে বা হঠাৎ করে একটা তৎপরতার মধ্যে হয়েছে, না। আর দ্বিতীয় বিষয়, টিকিট পাওয়াটা আমাদের কাছে যতটা না, আমরা যারা ছাত্র পরিষদ করি বা যারা যুব রাজনীতি করি বা যারা ধরুন আমরা সমাজের নতুন প্রজন্ম, টিকিট পাওয়াটা আমার কাছে মনে হয় না যতটা বেশি ইম্পর্ট্যান্ট, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কতটা সৎ পথে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ালাম। এটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। তাতে অনেক লোকে কুৎসা করে, অপপ্রচার করে, কিন্তু জানেন আমার এমন অনেকের সঙ্গেও আলাপ হয়েছে, আলোচনা হয়েছে, যারা হয়তো সোশ্যাল মিডিয়া আমাকে 2টো গালি লিখেছে, তো পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে তখন 1-to-1 কথা হয়েছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন বিষয়ে হঠাৎ দেখাও হয়ে গেছে, তারা আমার প্রশংসা করতে বাধ্য হয়েছেন এবং বলেছেন, দিদি তোমাকে যেটা ভেবেছিলাম, যেই ভেবেই কথাগুলো কুৎসাগুলো, এবং তারা কতটা বোল্ড, আমার এটাই ভালো লাগলো, সাহসী, তারা বীরত্বের সঙ্গে বলছেন, এবং তারা অন্য দলের ক্ষেত্রে, অনেক সময় অন্য দলও হয়েছে, তারা বলছে, দিদি আমরা তোমার নামে এরকম লিখেছি, কিন্তু যখন তোমার সঙ্গে আমরা মিশেছি, কথা বলেছি, তুমি একটু অন্যরকম, তুমি এরকমটা হয়তো নও, মানে যেটা আমরা ভেবে দেখেছি বা যেটা বলেছি। সুতরাং একটা ইউ কান্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো আমার মনে হয় সেটা আগামী সময় সাধারণ মানুষই তার সঠিক উত্তর দেবে। একদমই। তো আমার এখানে আর একটা প্রশ্ন থাকবে, ঠিক রাজনৈতিক গভীরতা না থাকলেও, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে যে জনপ্রতিনিধি হওয়ার জন্য, তাহলে রাজন্যা হালদার কোন বিষয়টাকে বেশি পছন্দ করবে, বিধানসভা না দিল্লি লোকসভা? এটা একটা কঠিন গুরুতর প্রশ্ন। আমার মনে হয় সেটা সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত, এবং সেটা অবশ্যই দলের সুপ্রিমোদের ওপর ছেড়ে দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আর এটা এখন এই মুহূর্তে বিচার করার সময় নয়, নির্ণয় করারও সময় নয়। আমার মনে হয় এখন সময়টা খেটে যাওয়ার, আমাদের বয়সটাই খাটার বয়স, এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কতটা তৈরি হচ্ছে, আমরা কতটা তৈরি করতে পারছি, সেটা দেখার সময়। আগামী সময় সেটা নির্ধারণ করবে। একদমই। এখানে গিয়ে আবার সেই রাজন্য শুরুর দিনটা একবার চলে যাব, যে 21শে জুলাইয়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রাজন্যার বক্তব্য রাখা, স্লোগান দেওয়া, তার মানে ভিত্তি হিসেবে কাজ করেছিল রাজন্যার যে সঙ্গীত জগৎ বা রাজন্যার যে গান গাওয়া, সেটা।
আমরা যদি জানি, খুব ভুল না করে এরকমটাই হয়েছিল হয়তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চে ওখানে গান গাওয়া হয়েছিল, সেখান থেকে নেত্রীর কাছে আসা। তো আমাদের দর্শকদের জন্য যে কোনো গানের 2 লাইন হবে? দিদির কাছে যে গানটা গেয়েছিলাম সেই গানটাই গাইছি। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমাদের কোনো সন্দেহ থাকার কোনো কারণই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে ওঠার পিছনের কারণটা কি হতে পারে। বাস তারপরেই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্লোগান দেওয়ার জন্য বা বক্তব্য রাখার জন্য কেন সুযোগ দেবেন। তো স্বাভাবিকভাবে আমরা গান তো শুনে নিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন, এটা রাজনৈতিক গভীরতার বাইরে গিয়ে এই প্রশ্নটা থাকবে যে এই যে কিছুক্ষণ আগে বললেন না আপনি যে অন্য দলের লোকেরা এসে আমাকে বলেছে, পরে ফেসবুকে হয়তো গালাগালি করেছে, সামনে এসে বলেছে, তো দলমত নির্বিশেষে রাজন্য হালদারের ক্ষেত্রে এই কথাটা খুব শোনা যায় কান পাতলে, যে অন্য দল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সেখান থেকেও রাজন্য হালদারের ক্রাশ রয়েছে অনেক। না না, ক্রাশ নয়, অবশ্যই শব্দটা আমি ক্রাশ বলে এত লঘু শব্দ করব না। অনেক মানুষ যেরকম আমাকে উঠতে বসতে গালাগালি করেন, অনেক মানুষ রয়েছেন যারা আমাকে উঠতে বসতে আশীর্বাদও করেন। এবং আমার মনে হয় যে গালাগালি তো থাকবেই, আশীর্বাদও থাকবে, সব মিলিয়ে মিশিয়েই জীবন চলার পথটাও। আর যে প্রফেশনটা আমি বেছে নিয়েছি সেই প্রফেশনে তো অবশ্যই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ছাড়েন না, তো আমরা তো সেই দলেরই সর্বকনিষ্ঠ সদস্যা, তো আমাদের ক্ষেত্রেও থাকবে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, ভালো লাগে আমার যখন কিছু কিছু মানুষ এসে, অন্য দল হোক, অন্য আদর্শ হোক, তারা এসেও আমাকে যখন সাধুবাদ জানান। সাধুবাদের সঙ্গে সঙ্গে প্রেমের প্রস্তাব থাকে এখন, নাকি কমে গেছে সেটা? প্রেমের প্রস্তাব তো ওরকমভাবে কেউ জানায় না, মানে ওরকমভাবে তো কেউ দেয় না। প্রেমের প্রস্তাব হয়তো দেওয়ার মতো, মানে হয়তো যায় না আমার ব্যক্তিত্বের সঙ্গে, বা আমাকে দিতে দ্বিধাবোধ করে, বিষয়টা প্রেমের প্রস্তাব নয়, বিষয়টা ভালোবাসা। অবশ্যই প্রত্যেকের মধ্যেই সেই অনাবিল ভালোবাসার জায়গাটা রয়েছে, যেটা আমার মনে হয় থাকা উচিত। রাজনীতিতে আসার জন্য এটা হতে পারে যে ভয় পায়? না না না, সেটার জন্য কোনো প্রস্তাব কম আসছে এখন আগের তুলনায়? সেটা তো জানি না, সেটা তো জিজ্ঞাসা করতে হবে তাদেরকে গিয়ে। আফসোস রয়েছে নাকি তাহলে? না, এটা আমার আফসোস নেই। অবশ্যই সবাই ভালো থাকবে একসঙ্গেই, ভালো, আমিও সবাইকে ভালো রাখবো, এটাই আশা রাখি। একদমই। আমরা শেষ করবো আজকের আলোচনা, তবে তার আগে এক লাইনে রাজন্যা কি উত্তর দেন সেই বিষয় থাকবে। একটা শব্দ বা একটা বাক্য আমি রাজন্যা দিয়ে আপনাকে বলবো, এবং সেই সম্পর্কে আপনার 1 লাইন বা 2 লাইনের কোনো মন্তব্য সংক্ষিপ্তভাবে। প্রথমে ইন্ডিয়া জোট নিয়ে ভবিষ্যৎ আছে কি নেই? অবশ্যই ভবিষ্যৎ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখাবেন। একা লড়েও ইন্ডিয়া জোট যখন, সেটা তিনি একাকি করে লড়বেন, জোটেই লড়বেন। একা লড়ছেন। আমার মনে হয় যে বাংলার রাজনীতির মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্টের মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, বাংলা বাংলার মতো করে চলবে, ইন্ডিয়া ইন্ডিয়ার মতো করে চলবে। তার সঙ্গে থাকবে যে আপনি হয়তো জানেন যে সায়ন ব্যানার্জি, বাম যুবনেতা, বিয়ে হয়েছে, কি বলবেন? শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। দয়া করে মামলা করবেন না নিজের স্ত্রীর বিরুদ্ধে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মামলা করবেন না, এটার কারণটা কি? কোনো কারণ আছে? কারণ তো সিপিএম মাত্রই খালি ওদের মামলা পোকায় কেটেছে, ওরা খালি মামলা করে দিচ্ছে, যাকে পাচ্ছে, যাকে দেখছে তার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। নামই হয়ে গেছে বিকাশ মামলা, নামই হয়ে গেছে বিকাশ বাবুর। তো সেই জন্যই বললাম যে অবশ্যই ভালো থাকুন, শুভেচ্ছা রইল, সুস্থ থাকুন। তার সঙ্গে আরেকটি নাম থাকবে দীপশিতা ধর, যে এই যে স্লোগান নিয়ে যত বিতর্ক, তার সেই বিতর্কে অন্যতম মুখ। দীপশিতা ধরের নামে আমি কি বলবো, মানে কি লাইন আশা রাখছেন আপনারা, কি লাইন বলবো? অবশ্যই তিনি ভালো কাজ করছেন, দলটা ভুল বেছে নিয়েছেন, এটাই বলবো। তৃণমূলে স্বাগত জানাবেন তো, যদি সঠিক দলে আসে তাহলে? নিশ্চয়ই, কেন জানাবো না, নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই। অবশ্য মানে আদর্শটা দেখুন, আদর্শের কথা যদি আমি বলি, আমার মনে হয় গন্তব্যটা সঠিক হওয়া উচিত। আদর্শ কি থাকলো আমি জানি না, কিন্তু গন্তব্যটা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় যে মেইন ফ্যাক্টর হওয়া উচিত। বামেদের প্রসঙ্গে এখান থেকে আমি বেরিয়ে যাবো, তার আগে দেবাংশু, আপনাদের দলের যুব মুখ,
তার একটি মন্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তার নয় আরও অনেকের মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী। এই বামেদের যে আদর্শ নিয়ে এতক্ষণ যে কথা হলো, দীপশিতাকে তৃণমূলে স্বাগত জানানোর জন্য মানে খোলা আবেদন বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে দেবাংশুর ওই মন্তব্য বা তৃণমূলের অনেকের যেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী, এটা আপনি কীভাবে দেখেন? মার্ক্সবাদ কি এবং মার্ক্সের কি আদর্শ ছিল সেটা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেউ সঠিক ব্যবহার করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেবাংশুদা যতবার বলেছে, আমি ততবার অবশ্যই দেবাংশুদার সঙ্গে সহমত। বামপন্থার যে আদর্শ, সাম্যের যে আদর্শ, সেই আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত কেউ দেখাতে পারেননি। আজকে ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যান, আজকে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে যান, সেখানে বাম আমলেও সাধারণ সেখানকার জমির মানুষদের, সেখানকার মাটির মানুষদের পিঁপড়ের ডিম খেতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খেতে হয়নি। সুতরাং প্রকৃত অর্থে মার্ক্সবাদ কি সাম্যবাদ কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। বেশ, আরেকটি শব্দ থাকবে যে বিহারে যে পাল্টি হলো, সেটা নিয়ে মন্তব্য। না, এটা তো আমার মনে হয় যে মানে রাজনীতিতে এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে আমার মনে হয় সেটা যে যেটা ভালো বুঝবে, যে যে আদর্শটা মেনে নেবে, তার সেই আদর্শতেই মেনে চলা উচিত বা মেনে নেওয়া উচিত। তবে বিজেপির একটা প্রবণতা রয়েছে যে অনেক সময় টাকা দিয়ে কিনে নেওয়ার একটা বিরাট প্রবণতা, আমরা সেটা বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, হ্যাঁ, তো সেইটা করেও কি সব কিছু রক্ষা করা যায়, সেটা আগামী 2024-এর ইলেকশন দেখি কি বলে। বেশ, তো এখানে দাঁড়িয়ে দিদি আমি পয়েন্ট করে এনেছিলাম কী কী জিজ্ঞেস করবো, তার বাইরে একটা বিষয় বলতে হচ্ছে যে যখন 21শে জুলাইয়ে আপনার পুরো সংবাদ মাধ্যম জুড়ে, সামাজিক মাধ্যম জুড়ে রাজন্যা ছেয়ে যাচ্ছে, তখন আরও একটি কারণে রাজন্যার নামটা ছেয়ে গিয়েছিল। সেটা হচ্ছে কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয়েছিল ওই সময়। সেখানে বলা হচ্ছিল যে রাজন্যা বিজেপিতে গিয়েছিল বা তার যোগাযোগ করেছিল 21-এর বিধানসভার আগে। তো এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো না? কি ক্লিয়ার করবো? যদি রাজন্যা 21-এর আগে বিধানসভায় বিজেপিতে যোগাযোগ করেও থাকে, তাহলে আজকে রাজন্যা তৃণমূলে কি করছে? বিজেপিতে থাকতে পারতো। সেই সময় তো রব উঠেছিল বিজেপি নাকি বিশাল কিছু একটা করে ফেলবে, বিশাল, এবার বিজেপি ক্ষমতায় চলেই আসছে। রাজন্যা কি তৃণমূলে কি করছে? রাজন্যা 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের কথা বলছে। আমার মনে হয় যে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে যে হয় না, ভুয়ো তথ্য ছড়াতে ছড়াতে এমন একটা সময় চলে আসবে যখন পুরো দলটাই ভুয়ো হয়ে যাবে বিজেপির। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। টাকার প্রস্তাব এসেছিল, যে ঘোড়া কেনা বেচার কথা বললাম, সেখানে রাজন্যা কখনো ইন্ডালজেন্সি দেয়নি, রাজন্যা কখনো এন্টারটেইনই করেনি এরকম বিষয়। তাহলে তো টাকা ঘোড়া বেচার কেন প্রশ্ন আসবে, টাকার প্রশ্ন আসবে। আগে রাজন্যাকে ইন্ডালজ করতে হবে, রাজন্যাকে এন্টারটেইন করতে হবে, তাহলে তো আসবে টাকার প্রস্তাবের কথা। একদমই। তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন থাকবে যে দুর্গাপুজো আমরা জানি আমাদের আবেগ বাঙালিদের কাছে, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজো কেন্দ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে বিজেপি যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেখান থেকে অনুদান দেওয়া হচ্ছে কমিটিগুলোকে, 25টি কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে করতে, কপি করতে করতে কোথায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো নিয়ে দিনরাত গালাগালি করবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে নিজেরা কপি করবে। আগে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যে ঠিক কী করতে চান, ঠিক কোন পথে হাঁটবেন। নয় নিজস্ব আইডেন্টিটি তৈরি করুন, একদম স্বতন্ত্র আইডেন্টিটি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কপি করতে হবে না। নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদানগুলো দিচ্ছেন, যে প্রকল্পগুলো করছেন, সেগুলো নিয়ে সুখে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। তার সঙ্গে থাকবে যে আমাদের এই যে দুর্গাপুজো যেমন আবেগ ভালোবাসা, তেমনি ভালোবাসার শহর হচ্ছে কলকাতা। সেই কলকাতাকে নোংরাতম শহর হিসেবে উল্লেখ করা হয়েছিল, তুলে ধরা হয়েছে, বা পরিসংখ্যান বা যেভাবেই বলুক সেটা কেন্দ্রীয় একটি মানে যে সমীক্ষা বা তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে এসছে। এটা কিভাবে দেখছেন? কলকাতা আমাদের ভালোবাসার শহর, তাকে নোংরা শহর বলে দাগিয়ে দেওয়া, এটা তো একদম পূর্ব পরিকল্পিত। তবে আমার মনে হয় এই রিপোর্টের গ্রহণযোগ্যতা কতটা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, বা সত্যতা কত এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমিও শুনেছিলাম, কিন্তু আমি এটা সত্যতা যাচাই করতে চাই। এটা হয়তো অনেক সময় হতে পারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এরকম খবরও হতে পারে। তো আমার মনে হয় যে এটা কারা রিপোর্টটা দিচ্ছে, মানে কেন্দ্রীয় কমিটি যারা এই রিপোর্টটা দিচ্ছে, তাদের কলকাতায় এসে তারা কাটিয়েছে, সময় অতিবাহিত করেছে, তারপর তারা এই রিপোর্টটা দিক। কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরবর্তী কলকাতা, তার আগের কলকাতা নিয়েও আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু পরবর্তী কলকাতা আমি যতটা জেনেছি, দেখেছি, সব থেকে মনে হয়
সুন্দর শহর হিসেবে কলকাতাকে আখ্যা দেওয়া উচিত। আপনি দেখবেন সন্ধ্যেবেলা শহরটাতে বেরোবেন, দেখবেন চারিদিকে ঝলমলে আলো, এবং সব থেকে বড় বিষয়, আপনি যদি রাত্রি 2টো নাগাদ কলকাতার বুক দিয়ে হেঁটে আসেন, গাড়ি করে আসেন, আপনি সেফলি নিরাপদে আসতে পারবেন, নিরাপত্তা নিয়ে আসতে পারবেন। এটা অন্য কোনো শহরের ক্ষেত্রে হবে না, অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে হবে না। সুতরাং কলকাতাকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে তারা অবশ্যই মূর্খ নেহাতি, তাই জন্য এই কাজটি করছে। বেশ, আমরা এই সামগ্রিক যে রাজনীতির যে চাপানুতর বা তরজা সেসব থেকে বেরিয়ে আসবো, শেষ করবো আজকের অনুষ্ঠান। 3টি লাইন বা 3টি শব্দ আপনার জন্য থাকবে। যে কবি সুমন অসুস্থ, আপনি হয়তো জানেন, আপনি নিজেও একজন সঙ্গীতের সঙ্গে যুক্ত, এটা না, এবং আমরা কয়েকদিন আগে গিয়েও ছিলাম ওনার কাছে আমাদের একটি অনুষ্ঠানের জন্য, সেখানে ওনার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে, এবং তাতে উনি যে পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন না, উনি তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভালোবাসেন, এবং উনি সার্ভও করেছেন দলের হয়ে, সরকারের হয়ে। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে উনি অসুস্থ, আমাদের সত্যিই খারাপ লাগছে, কিন্তু আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। বেশ, আজকের অনুষ্ঠান শেষ করবো এখানেই। তবে শেষে আমার ব্যক্তিগত একটা আগ্রহ রয়েছে যে রাজন্যা হালদার কোন পেশাটাকে বেশি গুরুত্ব দিতে চায়, রাজনীতি নাকি সঙ্গীত নাকি সিনেমা বা অভিনয়? পেশা তো রাজন্যা হালদারের আপাতত রাজনীতিই রয়েছে, এবং রাজনীতিই থাকবে, কারণ রাজনীতি যখন পেশা হিসেবে আমি বেছে নিয়েছিলাম তার আগে থেকেই সঙ্গীত ছিল, তার আগে থেকেই সিনেমা ছিল। সুতরাং সিনেমা সঙ্গীত সমান্তরালের এক যাত্রা, পেশা রাজন্যার রাজনীতি। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।